পরিবারের জন্য শুরু করতে পারেন। Hello everyone. আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? ওকে, একটা সেকেন্ড, আমি একটু ডিভাইসটা চেক করি। ওকে, সো তোমরা কি এখন আমাকে শুনতে পাচ্ছ এবং আমার স্ক্রিন কি দেখা যায়? একটু কনফার্ম করো তো সবাই। জি স্যার। Oops. দাঁড়াও, ওকে। আচ্ছা, সো আমার নাম হচ্ছে রুদ্র রায়। সো কারেন্টলি আমি হচ্ছে এসিআই কোম্পানিতে আছি। এখানে হচ্ছে তোমার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে আমি জয়েন করছি। এর আগে আমি হচ্ছে সাইবারনেটিক্সে জব করতাম, অ্যান্ড তার আগে আমি হচ্ছে বুয়েট থেকে বিএসসি শেষ করছি। কারেন্টলি বুয়েটে মাস্টার্স করতেছি। তো বিএসসি শেষ করার পর কিছুদিন হচ্ছে আমার থিস সুপারভাইজার আন্ডারে আমি আরই হিসেবে ছিলাম। দেন এখন হচ্ছে কারেন্টলি এমএস করতেছি বুয়েটেই, অ্যান্ড তোমার পাশাপাশি জব করতেছি। সো এটুকু হচ্ছে আমার আপাতত যা যা হচ্ছে লাইফের ডেজিগনেশন, এটা বললাম। সো আমাদের আজকের টপিকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অন নিউমেরিক্যাল মেথডস, তাই না? তো তোমরা এই টার্মে সম্ভবত নিউমেরিক্যাল মেথডস নিয়ে পড়াশোনা করতেছো। অ্যান্ড যদি তোমাদেরকে একটু ব্রড পার্সপেক্টিভে বলি, যে আমি যেহেতু এমএল ব্যাকগ্রাউন্ডেড পার্সন, সো বেসিক্যালি মেশিন লার্নিংয়ের ফিল্ডে যখন আসা হয়, ইটস অল অ্যাবাউট ম্যাথ, ডাটা অ্যান্ড তোমার অ্যালগোরিদমস। এই তিনটা জিনিস নিয়ে আসলে এমএল ফিল্ডে সবাই কাজ করে। তোমাকে অনেক ভালো পরিমাণ ম্যাথ জানতে হবে মোটামুটি, অ্যান্ড তোমাকে ডাটা নিয়ে কাজ করতে হবে, অ্যান্ড তোমাকে হচ্ছে অ্যালগোরিদম নিয়ে কাজ করতে হবে। অ্যান্ড অ্যালগোরিদম ইজ অল অ্যাবাউট নিউমেরিক্যাল মেথডস। তোমরা এই টার্মে তো মোটামুটি বেশ কয়েকটা মেথড সম্পর্কে শিখছো আশা করি, বিকজ আমিও হচ্ছে সম্ভবত 2-1 বা 2-2-তে আমাদের এটা নিয়ে একটা ল্যাব ছিল, তখন পড়ালেখা করা হয়েছে। তারপরে আর থিওরিটিক্যাল দিকে নিউমেরিক্যাল মেথডস নিয়ে অতটা আমার পড়াশোনা হয় নাই, বিকজ আমরা এক একটা অ্যাপ্লিকেশন ধরতাম, একটা অ্যাপ্লিকেশনের জন্য যা যা দরকার সেই জিনিসগুলো সাডেনলি শিখেছি, ঠিক আছে? শিখে দেন সামনের দিকে আর কি অগ্রসর হয়েছি, বা যে কোনো একটা প্রবলেম সলভ করতে যে কোনো একটা অ্যালগোরিদম যদি দরকার হয়, তখন আমি হচ্ছে ওইটা নিয়ে পড়াশোনা করতাম। দিস ইজ দ্য
থিং, মানে এইভাবেই আসলে রিয়েল লাইফ প্রবলেমগুলো সলিউশন করা হয়। ওকে, সো আমি আসলে খুব ভালো স্লাইড বানাইতে পারি নাই, কজ আমার ল্যাপটপটা কালকে একটু প্রবলেম দিছিল। সো বেসিক্যালি জাস্ট একটা ইন্ট্রোডাকশন পেজ বানাইছি, অ্যান্ড বাকিগুলো আশা করি তোমাদেরকে বললে তোমরা বুঝবে, এবং তোমাদের যদি কোনো কোয়েরি থাকে জাস্ট আনমিউট অ্যান্ড আস্ক মি। ওকে, সো ফার এইটুকু ছিল আমাদের ইন্ট্রোডাকশন। অ্যান্ড তো একটু আমি হচ্ছে কি ক্যামেরা অন করে কথা বলবো, নাকি তোমাদের হচ্ছে এরকম করে বললেই সুবিধা আছে, স্ক্রিন অফ করে বল? আমি ক্যামেরা অন করি, তোমরা যদি কেউ চাও অন করতে পারো, আমি হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করে দিই। ওকে, আচ্ছা, আই থিঙ্ক এটা সকালবেলা লুক, একটু বাজে আসতে পারে, কেউ কিছু মনে করো না, ঘুম থেকে কেবল উঠছি। ওকে, তো বেসিক্যালি তোমার হচ্ছে নিউমেরিক্যাল মেথডস আসলে তোমার ইন্ডাস্ট্রি গ্রেডে কোথায় লাগে, আমি তোমাদেরকে একটু ব্রড আইডিয়া দিই, যেটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি সেখান থেকে বলি। সাইবারনেটিক্সে থাকাকালীন আমরা হচ্ছে একটা ড্রোন নিয়ে কাজ করতেছিলাম। ড্রোনটা হচ্ছে গিয়ে তোমার অবজেক্ট ট্র্যাকিং ড্রোন। তোমরা কি কেউ মানে এখন পর্যন্ত এগুলো নিয়ে কাজ টাজ করছো? ফিল ফ্রি টু আনমিউট অ্যান্ড ব্যাক্স, বিকজ ইটস অ্যান ইনফর্মাল সেশন। সো তোমরা এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, অ্যান্ড যত বেশি তোমরা আমার কাছ থেকে জানতে পারবে, আই থিঙ্ক ইটস উইল বি বেটার ফর ইউ গাইস। তোমাদের মধ্যে কেউ কি এখনও হচ্ছে মানে এগুলো নিয়ে, যদি আমিও তোমাদের লেভেলে থাকার কখনো কাজ করার সুযোগ পাই নাই, আমিও আমি যখন জব লাইফে গেছি তখন পাইছি, বিকজ আমাদের নিজেদের ড্রোন বানাইতে গেলে তো ভালোই প্যারা খাইতে হবে। তো যাই হোক, আমাদের ওই কোম্পানিটাতে সাইবারনেটিক্স একটা 3D মেশিন ছিল। সো আমাদের ড্রোন একটা করে পড়তো, ভাঙতো। তো ওইখানের জাস্ট মেইন অবজেক্টিভটা ছিল যে তোমাকে একটা অবজেক্টকে ডিটেক্ট করতে হবে, বেসিক্যালি অবজেক্ট না, একটা কারকে ডিটেক্ট করতে হবে। মোর স্পেসিফিকলি কারটা হচ্ছে যে কোনো একটা জায়গায় ঝামেলা করছে, লাইক কোনো একটা অ্যাক্সিডেন্ট অকার করছে অর সামথিং কাইন্ড অফ দিস, এরকম কোনো কাহিনী হলে সেই অবজেক্টটাকে তোমাকে হচ্ছে ডিটেক্ট করতে হবে। সো এটার জন্যই বেসিক্যালি আমাদের ড্রোনটা বানানো। ড্রোনটা যদি আমি তোমাদেরকে এক্সপ্লিসিটলি বলি, এখানে হচ্ছে দুইটা পার্ট ছিল। একটা হলো গিয়ে তোমার পুরা হার্ডওয়্যার সেট আপ অ্যান্ড ড্রোনের মেকানিজম, এটা কীভাবে যাবে, কত দূর যাবে, ওয়াইফাই মেকানিজম, এটা একটা সাইড। আর সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে অবজেক্ট ডিটেকশন। দ্যাট ওয়াজ দ্য পার্ট যেখানে হচ্ছে গিয়ে আমি কাজ করছিলাম, বিকজ আমি ওইখানে হচ্ছে মোটামুটি ইঞ্জিনিয়ার হিসাবে ছিলাম। তো অবজেক্ট ডিটেকশনের মেশিন লার্নিংয়ের খুব ফেমাস কয়েকটা মডিউল আছে। তোমরা ভবিষ্যতে যখন নিজেরা এগুলো নিয়ে কাজ করতে যাবে তখন তোমরা নাম শুনবে। একটা নাম হচ্ছে ইওলো, ইউ অনলি লুক ওয়ান্স, এটা শর্ট ফর্ম হচ্ছে ইওলো। ইটস ওয়ান অফ দ্য রিনাউন্ডেড মডেল, এবং তার আবার দুইটা ভার্সন আছে, 8 আর 11। এগুলো খুব বেশি লেভেলের রিনাউন্ডেড। ছোটো ইউটিউবে যা সার্চ দিবা যে রিয়েল টাইম অবজেক্ট ডিটেকশন, দেখবা এগুলো নিয়ে লাখ লাখ প্রজেক্ট আছে। তো এই যে জিনিসগুলো আমরা যে অবজেক্ট দেখতেছি এবং অবজেক্টগুলো যে রিয়েল টাইমে ডিটেক্ট করতে হবে, এটার তো একটা মানে, তো জাস্ট আমরা যদি একটু ব্রড ভিউ দেখি, আমার কাছে একটা ড্রোন আছে, ড্রোনের একটা ক্যামেরা আছে, সেই ক্যামেরা থেকে কন্টিনিউয়াসলি ছবি পিক আপ করতেছে, বাট ক্যামেরা ড্রোন কীভাবে বুঝবে যে ওই অবজেক্টটাকেই তোমাকে ডিটেক্ট করতে হবে, তাই না? এই সেন্সে যখন তুমি আস্তে আস্তে ঢুকবা, তখন তুমি হচ্ছে রিয়েল লাইফটার সাথে ক্যাচ করা শুরু করবা। তো যেটা হয় যে ইওলোর নিজস্ব যে অ্যালগোরিদম আছে, ওইটাও হচ্ছে নিউমেরিক্যাল মেথডসের দিয়ে তৈরি করা। কিছু কিছু নাম আছে, যেমন লুকাস কানাদে অ্যালগোরিদম, চাইলে গুগলে সার্চ দিতে পারো, খুব সুন্দর একটা ছবি দেখবা যে মনে করো তোমার কাছে একটা অবজেক্ট আছে, সাপোজ দিস ওয়ান ইজ অ্যান তোমার মাউস। তো মাউসটা যখন তোমার ক্যামেরার এন্ড থেকে এরকম সামনের দিকে যাবে, তো একটা ডট লাইন দিয়ে দেখাইতে পারে। আমার পার্সোনালি আমি সবাইকে সাজেস্ট করি, যখন এরকম ইনফরমেশনগুলো দিবে সবাই একটু নোট ডাউন করে রাখবা, অ্যান্ড সেশন শেষে একটু ইউটিউবে ঘাটবা, দেখবা মজা লাগবে। লাইক তোমার একটা অবজেক্ট যাচ্ছে, ও পুরা এন্ড পয়েন্ট থেকে শুরু করে ডটেড লাইন দিয়ে অবজেক্টের পাথ কোন দিকে যাচ্ছে, এগুলো খুব সুন্দর করে দেখায় দেয়। এবং বেশ ভালো ভালো ব্লগ পোস্ট আছে যারা হচ্ছে এগুলো নিয়ে অনেক কাজ করে, যদিও আমাদের দেশের মানুষজন খুবই কম করে। বাইরের দেশের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এগুলো নিয়ে নিজেদের ব্লগ বানায়। সো ওরকম বেশ কয়েকটা ব্লগ আমিও ফলো করি। তোমরা হচ্ছে ওটার একটা খুঁজলেই দেখবা, নামটার নাম হচ্ছে লুকাস কানাদে অ্যালগোরিদম। ইটস অন কাইন্ড অফ মেথড। এই অ্যালগোরিদমটা ফলো করে বেসিক্যালি ওরা হচ্ছে খুব সুন্দর করে দেখায় দেয় যে তোমার জিনিসপাতি কোথায় যাচ্ছে, একটা অবজেক্টকে ফিক্স করে সে কোন দিকে যাচ্ছে। তো ওইখানেও হচ্ছে গিয়ে আমি আমাদের হচ্ছে যে ড্রোনটা ছিল, ওটার যে পুরা ড্রোনটা চলতেছিল বিশেষ করে রাসবেরি পাইয়ের উপরে। রাসবেরি পাই সম্পর্কে তোমরা জানো কি না জানি না, হয়তো 12 থার্ড ইয়ারে উঠতে হয়তো বা ল্যাবে দেখতে পাবা যে ওইখানে হচ্ছে তোমার ছোটো টাইপের একটা কম্পিউটার, সব কিছুই থাকে একটা কম্পিউটারের বেস কম্পিউটার। রাসবেরি পাই, রাসবেরি এরকম বেশ কয়েকটা ভার্সন আছে, ওটার 4 আমরা ইউজ করতাম, লেটেস্ট ভার্সন। তো ওইখানে হচ্ছে গিয়ে আমাদের এই ইয়েলো মডেল প্লাস হচ্ছে এই অ্যালগোরিদমটা পুশ করা হয়েছিল যাতে অবজেক্টটা খুব সুন্দর করে ডিটেক্ট করতে পারে। হ্যাঁ, করতে পারতো,
বাট ঝামেলা হইতো আমাদের ব্যাটারি ম্যানেজমেন্ট পাওয়ারে, ওইটাতে একটু ঝামেলা ছিল, বা শেষ পর্যন্ত আমি ছিলাম না এই প্রজেক্টটার, তার আগে আমি হচ্ছে জব সুইচ করে ফেলি। ওকে, সো নাও যখন এসিআইতে জব করলাম, এসিআই নামটা একটু মজার, এটা নাম হচ্ছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি, তাই না? তো এদের আসলে অনেকগুলো বিজনেস আছে। তো যাই হোক, তা বিজনেসগুলোর মধ্যে তোমরা হয়তো বা সবাই সেই সল্ট হিসেবে চিনো, লবণ বেচা কোম্পানি টাইপের, বাট এদের হচ্ছে বড় বড় বেশ কয়েকটা সাইড বিজনেস আছে। একটা হচ্ছে এরা তোমার ফার্মাসিউটিক্যালে বেশ ভালো লেভেলে নাম করা, দেন হচ্ছে এদের কিছু ইনভেন্টরি বিজনেস আছে, ইয়ামার সাথে এরা কোলাবোরেট করে। সো বেসিক্যালি যেটা হয়েছে যে এসিআর একটা কোর টিম ছিল যারা হচ্ছে ওদের নিজস্ব যে সমস্ত ইন্ডাস্ট্রি প্রবলেমগুলো ওইটাকে ওরা হচ্ছে MLDL এর থ্রুতে আরও বেশি মডার্নাইজ করার ট্রাই করতেছে। মিন হোয়াইল ওদের একটা ভিশন হয়েছে যে ওরা হচ্ছে এআই ফিল্ডটাকে এক্সপ্লোর করবে। এআই ফিল্ড মানে হচ্ছে বর্তমান যুগে তো সবই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিল্ড, ইভেন সব কাজই আস্তে আস্তে ওটাতে সুইচ করবে ইন ফিউচার। তো ওরা হচ্ছে ওই ফিল্ডের জন্য বেশ কয়েকটা ভিশন নিয়ে মোটামুটি কাজ করা শুরু করছে। অ্যান্ড ওদের বেশ ভালো ভালো কয়েকটা ভিশন আছে যেগুলো আমাদের দেশের জন্য আসলে দরকার। সো আমি হচ্ছে ওই এআই ফিল্ডে, উই আর নট ইন দ্যাট ফার্মাসিউটিক্যাল বা এরকম কিছু না। ওদের 6টা বিজনেসের একটা বিজনেস হচ্ছে ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে গ্রো করতেছে ওরা। সো ওইটাতে হচ্ছে গিয়ে আমি ML ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করে কাজ করতেছি। তো ওখানে ঢোকার পর আমি হচ্ছে 2টা প্রবলেম আমার এখানে আমাকে অ্যাড্রেস করতে দেওয়া হয়েছে। আমি কারেন্টলি একটাতে কাজ করতেছি, সেটা হচ্ছে OCR এর ফুল ফর্মটা যদি আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। তোমাদের মধ্যে সবাই তো আই গেস গুগল লেন্স ইউজ করো, কে কে গুগল লেন্স ইউজ করছো না? জি স্যার। ওকে, দেন তোমরা হচ্ছে আমরা ক্যামে স্ক্যানার ইউজ করি। দেন আমাদের আচ্ছা, OCR জিনিসটা যদি তোমাদেরকে আমি একটু সুন্দর করে বুঝাই, তুমি যদি ChatGPT ওপেন করো, দেন তুমি যদি ওখানে একটা ছবি আপলোড করে বলো যে প্রম্পটটা যদি এভাবে লিখো যে ডু OCR অ্যান্ড গিভ মি দ্য র টেক্সট, তো টেক্সটের আবার অনেকগুলো ফরম্যাট আছে, আমরা সবাই হয়তো বা পিডিএফটার সাথে পরিচিত। দেন মার্কডাউন, জেসন, এরকম কিছু কিছু ফরম্যাট থাকে। জেসন ডিকশনারি আকারে আসে, মার্কডাউন ফরম্যাটগুলো টেক্সটগুলোর র টাইপ আকারে আসে। তো জিনিস যেটা হচ্ছে যে ধরো আমাদের কাছে তো আসলে অনেক ইমেজ থাকে, তাই না? আমরা তো ডেইলি লাইফে লাখ লাখ ইমেজ নিয়ে চলি। তোমার খাতা ভরা মানে পেজ আছে, পেজের ইমেজ তুমি তুলবা, দেন অন্য কোথাও গেলে তুলবা। সো বেসিক্যালি ইমেজ ইজ কাইন্ড অফ এ ফরম্যাট, যেটা ডেটা ট্রান্সফরমেশন একটা ফরম্যাট যেটা আসলে অনেকটা প্রেডিক্টেবল, মানে ওইটা নিয়ে তুমি আসলে খুব বেশি কিছু করতে পারো না, বুঝছো? মানে তোমার কাছে যদি একটা ইমেজ থাকে, লাইক আমি তোমাকে যদি একটা ইমেজ দিই, তুমি সেই ইমেজটা দেখলা, বাট ওইটার যে ইনফরমেশনগুলো আছে ওটা যদি তুমি এক্সট্র্যাক্ট করে অন্য কোথাও বসাইতে না পারো, দেন এটা তো আসলে হচ্ছে না, তাই না? মানে এটার কাজ করার ক্ষমতা কমতেছে। আমি তোমাদের একটা জাস্ট আইডিয়াটা বলি যে ধরো মানুষ কী করে, এক্সেল শিটের তো নাম শুনছি, তাই না? তো দেখবা যে হচ্ছে বাজারে অনেক ইনভয়েসের কাগজপাতি চলে। তো এখনও তো বাংলাদেশে সবগুলো ম্যানুয়ালি চলে, যে কাগজ দেখতেছে কী দিছিলাম, কয় টাকা পাইছি, কয় টাকা দিছে, এরকম যে ইনফরমেশনগুলো। এটা করে কি যে মোটামুটি একটু বড় টাইপের অর্গানাইজেশন, মানে একটু চেইন আকারে যদি কোম্পানিগুলো থাকে বা ভেন্ডারগুলো থাকে, ওরা ম্যানুয়ালি টাইপ করায় লোক দিয়ে, কাগজ থেকে ম্যানুয়ালি টাইপ করে। What if we can build a system that we can capture the image and suddenly extract the information and just put them in a Excel sheet? It will be a very much easier thing, তাই না? জাস্ট তুমি এইভাবে যদি জিনিসটা করতে পারো। সো আমার মেইন টার্গেটটা হচ্ছে যে আমাদের ইমেজ থেকে ইনফরমেশনটাকে ক্যাপচার করে আনা সুন্দর একটা ফরম্যাটে, যাতে ওই ফরম্যাটটাকে আমি হচ্ছে গিয়ে খুব সুন্দর করে আরেকটা সেট আপে যদি বসাই দিতে পারি, দেন আমার ওই এক্সেলের যে কাজটা ওটা আমি অটোমেট করে ফেলতে পারলাম। এরকম জিনিসপাতি আছে, এমন না যে না, ইটস নট নিউ ইন দিস ফিল্ড। বিকজ আমি ঘুমাইছি, ঘুমের থেকে সকালবেলায় উঠলে দেখবা যে দুনিয়া অর্ধেক আগায় গেছে, এরকমভাবে পৃথিবী চলতেছে, আমরা আসলে এভাবেই চলি। অ্যান্ড তোমাদের স্যার জয় একটা সুন্দর কথা বলে যে তোমার হচ্ছে গিয়ে কী বলে, US আমেরিকা এরা যে টেকনোলজি ইউজ করে, ওরা যখন ফেলায় দেয় তখন হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো টের পায়, আচ্ছা ঠিক আছে এটা, মানে ওরা এমনই করে যে জিনিসটা যখন হচ্ছে গিয়ে ওদের ক্ষেত্রে খুবই নিচে নেমে আসে, তখন বিশ্ববাসীর সামনে দেখায় দেয় যে নাও ভাই এটা তোমরা ইউজ করতে পারো। বাট ইটস নট নাথিং লাইক দ্যাট, ওরা তার ততদিনে হচ্ছে ওর থেকে অনেক বেটার টেকনোলজি নিয়ে চলে আসে। তো এই যে তোমাদের আইডিয়াটা আমি একটু আগে শেয়ার করলাম, ছবি তুলবা, ক্যাপচার করে একটা অন্য ফরম্যাটে এক্সেলে নিতে পারো বা ডকে নিতে পারো। ডকটা সব থেকে ইজিয়ার, বাট এক্সেল নেওয়াটা দরকার, কাজ মানুষ আসলে ওইখান থেকেই হিসাব বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারে। সো এই প্রসিডিউরটা যখন তুমি করতে যাবা, এটার ইংলিশের জন্য দ্যাট ইজ ওয়েল গ্রাউন্ডেড, এটা অনেক ভালো কাজ করে, কারণ ইংলিশ নিয়ে
বিশ্বে সবাই কাজ করে, ইংলিশ টেক্সট, ইংলিশ ছবি টবি নিয়ে অহরামেশে, বাংলা নিয়ে নাই। বাংলায় অনেক ঝামেলা, বাংলায় ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, যুক্ত বর্ণ এগুলো নিয়ে পুরা মেসাগার একটা অবস্থা করে দেয়। সো কারেন্টলি উই আর ওয়ার্কিং অন দ্যাট ফিল্ড, যে আমরা হচ্ছে এরকম কোনো একটা মানে তোমার হচ্ছে সিস্টেম বানাই সিস্টেম না, বেসিক্যালি টু বি স্পেসিফিক, আমরা কোনো রকম একটা মডেল বানাই ফেলতে পারি যেটা হচ্ছে কি তোমার এরকম বাংলা ইমেজগুলো থেকে সুন্দর করে টেক্সট নিয়ে আসতে পারে। আমাদের বাংলা ভাষা আসলে বেশ ভালো লেভেলেই ঝামেলা, বুঝছো। বাংলায় এটা তোমাদেরকে আমি একটা ওসিআর এর প্রবলেম বললাম, এটাকে বলে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন টাইপ সেগমেন্ট, এটা একটা এমএল ফিল্ডের। তো এইখানে যদি তোমাদেরকে আমি একটা হালকা ব্রড ভিউ দিই যে আসলে মেশিন লার্নিংয়ের ফিল্ডে নিউমেরিক্যাল মেথডটা আসলে কোথায় অ্যাপ্লাই হয়, ঠিক আছে, তো একটু সবাই চিন্তা করবে, তাহলে আমি বুঝাইতে পারবো। ধরো এই যে আমার একটা ছবি ছিল, সেই ছবি থেকে যে আমি একটা ইনফরমেশন এক্সট্র্যাক্ট করে নিয়ে আসলাম, এই ইনফরমেশন তো আসলে দুই টাইপের হইতে পারে, তাই না? দুই টাইপের ইনফরমেশন হতে পারে। আচ্ছা না, আমি একটু অন্যভাবে বলি। ধরো আমার কাছে একটা ছবি আছে, সাপোজ আই হ্যাভ অ্যান ইমেজ, আমার কাছে একটা মাউসই আছে, আমি সেজন্য এখন এটাই দেখাচ্ছি। তো এই মাউসের এখানে যে লেখাটা আছে, এইটা তো ঠিকও হইতে পারে, ভুলও হইতে পারে, তাই না? তো যেটা করা হয় মেশিন লার্নিংয়ের মডেলগুলোতে, এরকম একটা সুন্দর ইমেজ নিয়ে সেখান থেকে ইনফরমেশনগুলো ভালো করে ম্যানুয়ালি চেক করে বা অন্য কোনোভাবে এক্সট্র্যাক্ট করে রাখা হয়। ওইটাকে আমরা বলি হচ্ছে ট্রু রেজাল্ট, বা আমাদের মোস্ট কমন ইউজড ওয়ার্ড হচ্ছে গ্রাউন্ড ট্রুথ রেজাল্ট, ঠিক আছে। তো কী দাঁড়াইলো, আমার কাছে একটা ইমেজ ছিল, সেই ইমেজ থেকে আমি একটা ইনফরমেশন এক্সট্র্যাক্ট করে নিয়ে আসছি, সেটা তোমার চোখ বা আমার চোখ, হিউম্যান আই দিয়ে বা যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে আমরা ওটাকে এক্সট্র্যাক্ট করে রাখছি। এই যে কাজটা করলাম, এটা তো একটা হিউম্যান মেড কাজ এবং খুবই নিখুঁতভাবে করা হয়েছে যাতে কোনো ভুল না থাকে। এই রেজাল্টটা হচ্ছে একটা গ্রাউন্ড ট্রুথ রেজাল্ট। দেন আমরা হচ্ছে এটার পরে এই কাজটা তো আসলে কোটি কোটি ইমেজের জন্য করা যাবে না, সো আমাদেরকে একটা সিস্টেম দাঁড় করাইতে হবে যাতে এই কাজটা অটোমেটিকলি মেশিনের থ্রুতে করতে পারে। সো ওটা আমরা কিভাবে করি, আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা এমএল মডেল, এবং সেই এমএল মডেলের একটা পার্টে হচ্ছে নিউমেরিক্যাল মেথডের বেশ কিছু জিনিসপাতি ইউজ হয়, যেমন লস। আচ্ছা, আমি আরেকটু পরে আসি। তো এই নিউমেরিক্যাল মেথডের অ্যাপ্লিকেশনগুলো কোথায় আমি একটু পরে এন্ট্রি করাচ্ছি তোমাদের। তো আমরা একটা মডেল বানাবো, সেই মডেলে আমি একটা ইমেজ দিব এবং আমার ইমেজের সময় একটু আগে আমি হিউম্যান দিয়ে আই দিয়ে যেটা ঠিক করে করছি ওরকমই হচ্ছে ইনফরমেশন স্টার্ট করে নিব। এটা হচ্ছে আমার মেইন গোল, তাই না? তো যেটা করা হয়, মেশিন লার্নিংয়ের একটা মডেল যখন কেউ বানায় তখন ইনপুট হিসেবে সেই ইমেজই যাবে, তাকে হচ্ছে একটা গ্রাউন্ড ট্রুথ যে রেজাল্টটা তুমি বা আমি বের করে নিছি সেই রেজাল্টটাও আমরা দিই। অ্যান্ড আমরা মেশিন লার্নিংয়ের মডেল আর্কিটেকচারগুলো এমনভাবে নিজেদের মতো করে অবশ্যই না, আমরা হচ্ছে গিয়ে সুন্দর করে প্রিভিয়াস স্টাডি থেকে নিয়ে এসে স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করি যাতে ওই মডেলটাও নিজে নিজে থেকে শিখতে পারে যে ওকে আসলে ওই এক্সট্রাক্টেড ইমেজের মতোই আউটপুটটা দিতে হবে। তো একটা আছে তোমার রেজাল্ট, তুমি যেটা হাত দিয়ে বানাইছো, একটা হচ্ছে মেশিনের রেজাল্ট। দুইটা তো প্রথমভাবে কখনোই ঠিক হবে না। তো এই দুইটা রেজাল্টের মধ্যে তো অনেক ভুল আছে, সেই ভুলটাকে বলা হয় মেশিন লার্নিং মডেলের লস। তো এই লস ক্যালকুলেশন করার জন্য অনেকগুলো মেথড আছে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথড, দেন হচ্ছে মিন ম্যাক্স মেথড, এরকম 10-12টা মেথড হতে পারে। এই মেথডগুলোতে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে তখন হচ্ছে নিউমেরিক্যালের টপিকসগুলো তুমি দেখতে পাবে যে আচ্ছা ঠিক আছে, এইখানে তোমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট অপটিমাইজেশনটা কীভাবে করতেছে, এটার অ্যালগোরিদমটা আমি নিউমেরিক্যাল মেথডে পড়েছি, বা হয়তো ওরকম কোনো একটা অ্যালগোরিদম আসতে পারে। দেন হচ্ছে এখানে অপটিমাইজেশনের নামে একটা ওয়ার্ড আছে, অপটিমাইজ করতে গেলে লসগুলো কীভাবে অপটিমাইজ করা যায় সেখানে তোমার এই মেথডগুলো আসবে। অনেক সময় হয় কি যে আমরা খুব ফেমাস কিছু অ্যালগোরিদম অলওয়েজ ইউজ করি, যেমন অপটিমাইজারের জন্য অ্যাডাম, দেন লস ফাংশনের জন্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট, স্টকাস্টিক ডিসেন্ট, এগুলো খুবই ওয়েল নোন মেথড, বুঝছো। এবং বলতে পারো যে আনটিল পিএইচডি করার আগ পর্যন্ত যারা কাজবাজ আমরা করি তারা আমরা আসলে এই সমস্ত রিনাউন্ডেড মেথড নিয়েই কাজবাজ করা হয়। আমরা কখনোই মেথডের হাতে চেঞ্জ করতে যাই না আনটিল অর আনলেস আমরা খুব পোর লেভেলের প্রবলেমে পড়ে না যাই। সো ইনিশিয়াল স্টেজে সবসময় আসলে রিনাউন্ডেড মেথড, যেমন তোমাকে যদি আমি একটা ক্যালকুলাসের ম্যাথ করতে দিই, তুমি তো আসলে পরিচিত ধাপেই যাবা, তাই না? যেভাবে স্টেপগুলো শিখে এসেছিলে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের ছোটোবেলায়, এগুলোই তো আমরা যাই। আমরা তো কখনো নিজে থেকে নতুন কোনো একটা অ্যালগোরিদম বা প্রসিডিউর অ্যাপ্লাই করতে যাই না। ইটস নট ইন আওয়ার হ্যান্ড, মানে ইটস ইন আওয়ার হ্যান্ড বাট স্টিল নাও আমরা এখন অতটুকু নলেজ গেইন করে পারি না। সো অপটিমাইজেশন বলো, লস ফাংশন ক্যালকুলেশন বলো, দেন ট্রেনিং লুপটা কীভাবে করা যায়, এই যে জায়গাগুলো, যে অ্যালগোরিদমসগুলো খুবই ওয়েল নন, এই জায়গাগুলোতে আসলে তোমার নিউমেরিক্যাল মেথডটাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং ইভেন হচ্ছে যে আমাদের এই যে তোমার দেখতে পাচ্ছ যে একটা মাউসটাকে যখন আমরা নাড়াই তখন মাউস এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, এটাও কিন্তু ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম দিয়েই চলে, ইটস নট লাইক হচ্ছে গিয়ে র্যান্ডমাইজভাবে হয়। সো এই জায়গাগুলোতে তুমি খুব সুন্দর করে দেখতে পাবা যে তোমার হচ্ছে নিউমেরিক্যাল মেথডসগুলো কীভাবে অ্যাপ্লাই হয়।
আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে, যেমন হচ্ছে রেকমেন্ডেশন সিস্টেম। তোমরা কখনো খেয়াল করছো কিনা আমি জানি না, যে লাইক তুমি যখন হচ্ছে ফেসবুক চালাও বা তুমি আমি কথা বলতেছি, লাইক আমরা এখন যদি কোনো ইনফরমেশন নিয়ে কথা বলি বা তোমরা যদি গল্প টল্প করো, বা তুমি যদি তোমার ফেসবুকে যে সিস্টেমে তুমি চালাও, ফেসবুকে যে সিস্টেমটাতে তুমি চালাও, বা তুমি হচ্ছে ক্রোমে কোনো কিছু সার্চ দিছো, লাইক তুমি সার্চ দিছো যে আমি আজকে স্নিকার্স কিনবো, তো তুমি সামও দেখবা যে তোমার ফেসবুক অ্যাডের মধ্যে যে জিনিসগুলোতে চলে আসে। এটা তোমরা খেয়াল করছো কি কেউ, যে লাইক তুমি অন্য তোমার ডিভাইসে তুমি অন্য কোথাও যদি কিছু সার্চ টার্চ করো, দেন হচ্ছে গিয়ে ফেসবুক বা ইনস্টাতে ওই জিনিসগুলো চলে জি আসে। স্যার। ওকে, সো ইটস দেন আরেকটা মজার জিনিস, যেমন আমরা তোমাদের অনেকের হচ্ছে কি ইউটিউবটা দেখতে অনেক ভালো লাগে, যে ইউটিউবে ঢুকলে অনেক সুন্দর সুন্দর জিনিস আসে, আবার অনেকের দেখা যায় সেম টাইপের জিনিস আসতেছে। এটা খেয়াল করছো? লাইক হ্যাঁ, তোমার একদিন মনে হয়েছে যে তুমি হচ্ছে রিক্যাপ মুভি দেখবা, ভিডিও দেখবা, বাট তুমি এটা সবসময় দেখতে চাও না। বাট কী হয়, যে অলওয়েজ তুমি যখন ইউটিউবে ঢুকো তোমার হচ্ছে ওই রিফ্রেশ বারে ওটাই চলে আসে। দেন তুমি যখন মুভি দেখতে যাও মুভি ওয়েবসাইটগুলোতে, এটা কি খেয়াল করা হয়েছে যে তুমি যে জিনিসটা দেখো সামহাও তোমাকে ওই জিনিসগুলাই আসে, মানে তোমার না চাইতে ওগুলাই দেখতে হয়, এবং আমরা গালি দিই যে শিট, আমি আজকে এতক্ষণ ধরে হচ্ছে ফেসবুক চাপছি বা এটা করছি কেন? এটা কি কখনো মাথায় আসছে যে কেন এরকমটা হয় বা কী জন্য হচ্ছে? মানে আমার পয়েন্টটা কি তোমরা বুঝতে পারছো, যে লাইক তুমি হচ্ছে একটা মুভি দেখছো, ভালো কথা, তুমি একটা অ্যাকশন মুভি দেখছো, বাট ইউ ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট কাইন্ড অফ মুভি এনিমোর, মানে তোমার আবার দেখতে ইচ্ছা করতেছে না, বাট কি হইতেছে যে সি নেক্সটে হচ্ছে ওই অপশানগুলো দিয়ে আসে। সো এইটার টার্মোলজিটার নাম হচ্ছে গিয়ে তোমার রেকমেন্ডেশন সিস্টেম, ঠিক আছে? এই রেকমেন্ডেশন সিস্টেমটা সব থেকে বেশি ইউজ করে হচ্ছে নেটফ্লিক্স, ইউটিউব, দেন হচ্ছে ফেসবুক। এরা কি করে, এরা হচ্ছে আচ্ছা, রেকমেন্ডেশন সিস্টেমেও হচ্ছে দুই টাইপের জিনিসপাতি আছে, কোলাবোরেটিভ আর সামথিং, কোনো একটা টার্মোলজি আমার মনে নাই, আমি যখন জিনিসপাতিগুলো পড়ি তখন মনে থাকে, বাট একাডেমিকভাবে যদি লেকচার দিতে না হয় আমি হচ্ছে জিনিসগুলো ভুলে যাই, তো আমার পড়া লাগে। বাট সিস্টেমটা আমি তোমাদেরকে একটু আইডিয়া শেয়ার করি জিনিসটা কাজ কেমনে করে। ধরো আমার সামনে দুইটা মানুষকে আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মোহাম্মদ খালিদ হোসেন, আরেকজন হচ্ছে মোহাম্মদ রক্তিম আলী, ঠিক আছে, আলী। তো ওই রক্তিম আর খালিদ, ধরো আমরা দুইটা মানুষকে দেখলাম, তো যেটা হলো রক্তিম পছন্দ করে হচ্ছে থ্রিলার টাইপের মুভি দেখতে, তো ও হচ্ছে নেটফ্লিক্সে ঢুকলো, ঢোকার পর ও থ্রিলার টাইপের একটা মুভি দেখলো, দুইটা মুভি দেখলো, বাট এরপরে না ও আর জানে না ও কী দেখবে, বিকজ ওর এই দুইটা মুভি দেখার ইচ্ছা ছিল, বাট ও হচ্ছে সার্চ দেয়নি বা আর কিছু করার নেই। তো এই যে ওর যে সার্চ করে, সেই সার্চিং হিস্ট্রিগুলো তো ওদের কাছে থেকে যায়, এই ডাটাগুলো ওরা রেখে যায় যে এই পার্সনটা আসলে কী কী সার্চ করতে পারে। সো এখন যদি রক্তিম ওর ডেডিকেটেড বা ওর ডিজায়ার্ড জিনিস দেখতে না পারে, ও তো সামনে আর ফরওয়ার্ড করবে না, ও সামনে আর দেখবে না, তাহলে ও কী করতে হবে? ওকে অটোমেটিকলি সাজেস্ট করতে হবে ওর পছন্দের জিনিসপাতিগুলো, এটাকে আমরা বলতেছি রেকমেন্ড করা। তো এখন তোমার হচ্ছে গিয়ে লাইক নেটফ্লিক্স ওরা কী করে, ওরা এমন অ্যালগোরিদম ডেভেলপ করছে যেটাকে, যে কিছু বেসিক জিনিসপাতি আছে কোলাবোরেটিভ, দেন হচ্ছে কন্টেন্ট বেসড, এরকম কিছু মেথড ওরা ইউজ করে করে সুন্দর মতো করে যায়। তো মনে করো খালিদ যদি প্রিভিয়াসলি এমন কোনো ইউজার হয়, সে হচ্ছে ওই যে দুইটা মুভি, সিমিলার টাইপের দুইটা মুভি তার সময় সে দেখে ফেলছে, এবং সে 3 নাম্বার আরেকটা মুভি সে নিজে সার্চ করে দেখছে, বা 4 নাম্বার একটা মুভি সে দেখছে, মানে বেসিক্যালি খালিদের প্রিভিয়াস অ্যাক্টিভিটি বা দেখা মুভিগুলোকে ডিটেক্ট যেভাবে ও দেখতেছে, এটা হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করে নেটফ্লিক্স। অ্যানালাইসিস করে দেখে যে হ্যাঁ, খালিদের যেহেতু এই দুইটা মুভি খালিদ দেখে ফেলছে, রক্তিমও যেহেতু সেম দুইটা মুভি দেখছে, মেবি দে আর সিমিলার মাইন্ডেড। সো বেসিক্যালি খালিদ যদি 3 নাম্বারের মুভিটা দেখতে পারে, তাহলে হোয়াট ইফ আমি যদি রক্তিমকেও সাজেস্ট করি বা ওর ইন্টারফেসে যদি এটা নিয়ে আসতে পারি, ও তো দেখতে পারবে, তাই না? সো টেকনিক্যালি এই যে জিনিসটা করলো, বা খালিদের রেজাল্টের উপর বেসিস করে, খালিদের অ্যাক্টিভিটিসের উপর বেসিস করে রক্তিমকে সাজেস্ট করা, এই পুরো কাজটাকে টার্মোলজিটার নাম হচ্ছে গিয়ে তোমার রেকমেন্ডেশন সিস্টেম। এবং এই রেকমেন্ডেশন সিস্টেমগুলো খুব সুন্দর করে তোমার নেটফ্লিক্স বলো, ফেসবুক বলো, ইউটিউব বলো, এরা অনেক ইউজ করে। ফেসবুকেরটা নিয়ে পুরাটা কখনো ঘাটি নাই, বাট প্রায় সময় মনে হইতো যে হোয়াটসঅ্যাপে আমি ব্রাউজারে এইটা চেক করতেছি, ওইটা চেক করতেছি, আমার সেই সেম জিনিসগুলো বা সেম কন্টেন্টগুলো কেন আমাকে দেখাচ্ছে। সো অনেকে বলে যে, মজা করে বলে যে ফেসবুক ডাটা চুরি করতেছে। ইটস নট লাইক দ্যাট। ওরা সম্ভবত ব্রাউজার হিস্ট্রি বা ওই হিস্ট্রিটাকে হচ্ছে ট্র্যাক করে, বা তুমি যেটা টাইপ করতেছো মাঝে মাঝে ফেসবুকে সার্চ দাও, ওই ইনফরমেশনগুলো ওদের থেকে যায়, বুঝছো? এই জন্য ওরা রিপিটেটিভলি দেখে, এবং তুমি কোনটার উপরে বেশিক্ষণ স্ক্রিনিং টাইম দিচ্ছ সেটার উপর ডিপেন্ড করে ওরা হচ্ছে নেক্সটে তোমাকে ওই সেম জোনটার জিনিসপাতি সাজেস্ট করে। ইটস অল অ্যাবাউট রেকমেন্ডেশন সিস্টেম অ্যান্ড রেকমেন্ডেশন অ্যালগোরিদমস। এটা পুরাটা ওদের সেটআপে চলে, কাকতালেও কিছু না। আমরা যেভাবে জিনিসপাতি দেখবো, আমাদের চয়েস যেগুলো, আমরা পরপর যে জিনিসগুলো দেখবো ওরা সেভাবেই রেজাল্টটা দিবে। সো
সোফার আমি হচ্ছে গিয়ে এই তিনটা জিনিস তোমাদেরকে বললাম যেগুলো আমি হচ্ছে নিজে এক্সপ্লোর করছি। আরেকটা জিনিস এক্সপ্লোর করছি সেটা হচ্ছে তোমার স্পিচ টু টেক্সট, টেক্সট টু স্পিচ ফিল্ড। এটাকে আমরা এমএল এর ফিল্ডে বলি স্পিচ রিকগনিশন, ঠিক আছে? তো এটা অনেক ভাস্ট একটা ফিল্ড। অনেক ভাস্ট ফিল্ড বলতে তোমাদের জাস্ট একটা আইডিয়া দিই। জিনিসগুলো হচ্ছে ওকে, আগে আমার প্রজেক্টটা আমি বলি যেটা আসলে সলভ হয়নি, মানে মসপথে থেমে গেছিলো। ও সেটটা নিয়ে কাজ চলতেছে। তোমার দেন হচ্ছে ডোনেটটা তো ডিপ্লয় করে দিয়ে আসা হয়েছিল। এসিআর এর জিনিস স্পিসের যেটা চিন্তা করা হয়েছিল যে তোমার হচ্ছে গিয়ে এই যে ধরো আমি তোমাকে কথা বলতেছি, তাই না? খুব সুন্দর করে আমি বাংলায় বলতেছি, তোমাদের এখানে 33 জন 34 জন যারা আছো সবাই বাঙালি আই গেস। হোয়াট ইফ কেউ যদি হচ্ছে অ্যারাবিক থাকতো, কেউ আরব থেকে আসতো, তখন কি হইতো? ও তো বাংলা বুঝতো না, তখন কি করতাম? এনি আইডিয়া ফ্রম ইউ? সকালবেলা উঠে কি সবার ঘুম ঘুম আসতেছে? দেখো আমিও ঘুমের ঘরে গেছি, চুল টুল আসতেইতেও পারি নাই। আইডিয়া আই গেস কারো বলা উচিত। স্যার, এমন একটা ডিভাইস তৈরি করতে হবে যেটা অটো ডিটেক্ট করে দিত, মানে অটো হচ্ছে লিঙ্গুইস্টটাকে অটো করে দিলে হয়তো আমাদের যেমন সমাজে দেখতাম সংশোধন যেটা হয় আর কি। হ্যাঁ, মানে জিনিসগুলো আসলে এরকমটা লাইক হচ্ছে হ্যাঁ বলো হুসেন আবরার, সমস্যা নেই, মাইক আনমিউট। স্যার বাইরে বাইরে একটা ডিভাইস দেখছিলাম যে চায়নাতে মেবি যে ওনারা কনভারসেশন করে ওই ডিভাইসটা সামনে রাখলে রিয়েল টাইমে ওটা ট্রান্সলেট করে দিতে পারে। ইয়েস ইয়েস, এটা রিয়েল টাইম ট্রান্সলেশন, দ্যাটস দ্য থিং। ইয়েস, তুমি ঠিকই বলছো। জিনিসটা হচ্ছে এরকম যে লাইক তুমি হচ্ছে আমি বাংলায় কথা বলতেছি, ধরো তুমি বাংলা বুঝো না, তুমি অ্যারাবিক বুঝো, সো আমার এন্ড থেকে বাংলায় যাবে, বাট তোমার এন্ড থেকে জিনিসটা অ্যারাবিক ওয়ার্ডে বা অ্যারাবিক সেন্সে বের হবে, ঠিক আছে? পুরো আইডিয়াটা এরকম, এবং ইটস নট দ্য নিউ থিং। আমি আবারও বলতেছি যে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আসলে যে জিনিসগুলো নিয়ে কাজ করা শুরু করি, বাইরের দেশগুলো হয়তো বা অনেক আগে সেই জিনিসগুলো তৈরি করে ডিপ্লয় করে ফেলে। সো দ্যাটস দ্য ভেরি বিগেস্ট স্টেপ। তো যাই হোক, আইডিয়াটা এরকমই যে আমি কথা বলবো বাংলায়, বাট তুমি শুনবে হচ্ছে অ্যারাবিকে। এমন না যে এটা নিউ জিনিস না, অনেক পেইড সেট আপ আছে। পেইডটা আমার মনে নাই, টি দিয়ে একটা টার্ম ছিল, টাবেল বা কি সামথিং একটা ওয়েবসাইট, ওরা অনেক টাকা চার্জ করে। ইভেন আমরা যে চ্যাটজিপিটি ইউজ করি, আমরা হচ্ছে জেমিনি ইউজ করি, আমরা মিস্টাল ইউজ করি, ক্লড ইউজ করি, অনেকে অনেক কিছু ইউজ করো। তো এই প্রত্যেকটারই হচ্ছে নিজস্ব কিছু সেট আপ আছে বা এদের নিজস্ব কিছু ডেভেলপ করা মডেল আছে, সেই মডেলের মধ্যে ওরা অ্যালগোরিদম হিসেবে নিউমেরিক্যাল মেথডস ইউজ করে। তো এনিওয়ে, তো এই জায়গাগুলোতে যেটা হয়েছে কি যে তোমার পিওর বাংলা থেকে যাওয়া এবং অন্য ভাষায় ট্রান্সলেট করার না রিসোর্স খুবই কম। বা এই যে জেমিনি, ওপেন এআই যে মডেলগুলো আমি তোমাদেরকে বলি, এরাও হচ্ছে কি অতটা বেশি ক্যাপাবল না ফর লোকাল ল্যাঙ্গুয়েজ, রিনাউন্ডেড ল্যাঙ্গুয়েজ দ্যাট কাইন্ড অফ চায়নায় মান্দারিন যেটা ফেমাস, ওদের অনেক ইউজার, সো দে হ্যাভ লট অফ রিসোর্সেস। তারপরে হচ্ছে ইংলিশ, স্প্যানিশ, এই জার্মানি, এই যে ভাষাগুলো আছে, এই ভাষাগুলো নিয়ে না মানুষ অনেক বেশি, সো এরা অনেক বেশি কাজবাজ করছে। বাংলাতে কম, হিন্দিতে কম, তামিলে কম, দেন হচ্ছে আমরা লোকাল ল্যাঙ্গুয়েজগুলোতে জিনিসপাতির রিসোর্স কম পাবো। সো আইডিয়াটা এরকমই, আমি কথা বলতেছি, আমার কথাগুলো সেট আপটা বা ডিভাইসটা অ্যাকসেপ্ট কী বলবে রিসিভ করবে, রিসিভ করার পর স্পিচ থেকে টেক্সটে কনভার্ট করবে, দেন আমি কোনো একটা সেট আপ বানাবো যে সেট আপের থ্রুতে টেক্সট থেকে হচ্ছে গিয়ে আবার স্পিচে চলে যাবে। তো এই সেট আপটা কিন্তু তোমার হচ্ছে জুমেও আছে, নিটে আছে কিনা আমি জানি না, জুমেও আছে। ইনসেন লেভেলের ভিতরে যে সেট আপ করতে হয়, এবং তাও আবার খুব রিনাউন্ডেড কয়েকটা ল্যাঙ্গুয়েজের জন্যই বেটার পারফর্ম করে, লোকাল ল্যাঙ্গুয়েজের জন্য পারফর্ম খুবই বাজে করেই না বলতে গেলে। তোমরা যারা যারা গুগল মিটটা জয়েন করছো কিসে, তোমরা হচ্ছে গিয়ে সম্ভবত ক্রোমে জয়েন করছো অনেকে, তাই না? ক্রোমের এক্সটেনশান আছে, বুঝছো? কিছু কিছু এক্সটেনশান আছে যারা এই কাজটা করতে পারে। ক্রোমের ইনবিল্ড এক্সটেনশান আছে যে তুমি কথা বললে সেটাকে ও টেক্সটে কনভার্ট করে দিবে, আমি বাংলায় বললে বাংলাটাকে টেক্সটে কনভার্ট করে দিবে, দেন আমি চাইলে টেক্সটটাকে তোমার হচ্ছে ইংলিশে কনভার্ট করে পাঠিয়ে দিতে পারি। এনিওয়ে, এই পুরো সেট আপটা আমি অনেক ভিতরে চলে যাচ্ছি, এটা জুমের মেইন আর্কিটেকচারের মধ্যে আমরা চলে যাব, আমরা অতদূর না যাই, বিকজ আমি নিজেও হচ্ছে জুমেরটা অতটা ভালো বুঝি নাই। কারণ আমার দুইটা কনফিউশন ছিল, যে কনফিউশনটা হচ্ছে যে আমি কথা বলতেছি, তাই কথাগুলো তো আমার ডিভাইস অডিও অ্যাকসেপ্ট করতেছে, দেন ডিভাইস থেকেই হচ্ছে জিনিসটা চেঞ্জ হবে, তাই না? মানে আমি আমার কথাটা কে হিসাব করতেছে, ব্লুটুথ করতেছে, ব্লুটুথ তো আসলে আমার ব্লুটুথ বা ওয়ার্ড হেডফোন, এটা তো আমার ডিভাইসের সাথে কানেক্টেড। তো আমার ডিভাইসের যে অডিও ক্যাপচার মাইক্রোফোন যেটা আছে ওইটা ক্যাপচার করবে, দেন ওইটা টেক্সটে কনভার্ট করবে। আরেকজনের এন্ড, মানে ধরো তোমার এন্ডেও আমাকে এমন একটা সেট আপ বানাইতে হবে যেটা হচ্ছে ওই টেক্সটটাকে
তোমার সিলেক্ট করা ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে দিতে পারে। সো এই পুরো জায়গায় আমার একটা ঝামেলা ছিল, আমি হচ্ছে ডিভাইসের অডিওগুলোকে আলাদা করতে পারতেছিলাম না। সো আলাদা করার মেথডটা পাইছিলাম, মেথড হচ্ছে কিছু ড্রাইভার নামানো। তোমরা কি ড্রাইভারের নাম শুনছো কখনো? যারা গেম টেম খেলো, হ্যাঁ, যারা গেম খেলো তারা ড্রাইভার অনেক জানো। দেখবা যে আমরা হচ্ছে কোনো একটা অ্যাপ যখন নামাই বা আমাদের হচ্ছে উইন্ডোজ যখন নামাই তখন অনেকগুলো ড্রাইভার নামে। তো এরকম কিছু ড্রাইভার আছে, লাইক ভিভি কেবল নামে একটা ড্রাইভার আছে, চাইলে নামাই নিতে পারো। নামাইলে দেখবা যে তোমার হচ্ছে গিয়ে ওই যে স্পিকার যেটা আছে, বুঝছো, স্পিকার ওইখানে অপশান চলে আসে। মানে বাই ডিফল্টভাবে আমরা এখন কী করি, আমরা ওয়ার্ড হেডফোন লাগাইলে তো ওয়ার্ড হেডফোনে চলে আসে, বা আমাদের সিস্টেমের ডিভাইস থাকলে সিস্টেমের ডিভাইসে চলে আসে। তো ওই ভিভি কেবল নামে একটা মোটর ড্রাইভার আছে, ওইটা যদি তুমি তোমার ডিভাইসে ইনস্টল করো তাহলে দেখবা যে তুমি যতই সাউন্ড দিয়ে জিনিসপাতি চালাও না কেন, তুমি আনটিল কোন ডিভাইসের থ্রুতে শুনতে চাচ্ছ, মানে তুমি ব্লুটুথে শুনবা, তুমি ওয়ার্ডে শুনবা না, তুমি স্পিকারে শুনবে, এটা তুমি সিলেক্ট করে দেওয়ার আগ পর্যন্ত কখনোই তোমার ডিভাইস থেকে সাউন্ডটা বেরোবে না। কারণ ওই মোটর ড্রাইভারটা কাইন্ড অফ তোমার ফিজিক্যাল হার্ডওয়্যারের উপরে, ল্যাপটপের হার্ডওয়্যারের উপরে একটা লেয়ারের মতো কাজ করে, সেই লেয়ারে এসে সব টাইপের সাউন্ড এসে জমা হয়। এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, যে আমার ক্রোমে একটা সাউন্ড চলতেছে, তোমার হচ্ছে এই যে একটা কিছু বাজাচ্ছি, দেন আমি হচ্ছে কারোর সাথে কথা বলতেছি, তিনটা আলাদা আলাদা মেথড থেকে আমার কথা আসতেছে, বাট আমি একটা টাইমে একটাই শুনতে যাচ্ছি, ঠিক আছে? তো তুমি আমাকে বলতে পারো ভাই হটিভ আমি হচ্ছে পিন করে রাখি, সমস্যা কি, বা মিউট করে রাখি, তাইলেই তো হয়ে গেছে। ধরো তুমি অনেক বেশি অলস, তুমি মিউট করতে ভুলেই গেছো, তো তিনটা সাউন্ড একসাথে আসলে প্যারা খাবা না? তো মোটর ড্রাইভারটা কী করে জানো, সবগুলো সাউন্ডকে ওর এন্ডে রেখে দেয়, দেন তুমি সিলেক্ট করে দিতে পারবা যে আসলে তুমি কোথা থেকে কী সাউন্ডটা নিবা। সো এই যে এই আইডিয়াটা হচ্ছে গিয়ে আমি চাচ্ছিলাম ইউজার এন্ডে সেট করতে। ওই মোটর ড্রাইভারের সাথে হচ্ছে গিয়ে তোমার এমন কোনো এমন কোনো না, বেসিক্যালি টিটিএসের মডেলই আছে, সেই মডেলই ইন্টিগ্রেট করব, বাট হচ্ছে সেই মডেলগুলোকে এমন ওয়েতে ইন্টিগ্রেট করা যাতে হচ্ছে সেকেন্ড যে ইউজারটা আছে সে আসলে তার ডিজায়ার্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজেই শুনতে পারে। সো দ্যাট উইল বি ভেরি গুড অন। সব কিছুই এক্সিস্টেন্ট, বাট সমস্যা হচ্ছে যারা বানায়, টেসেরা না কি একটা যেন নামটা ভুলে গেছে, ওরা অনেক টাকা অনেক পেইড ভাই, ওরা সম্ভবত একটা মিটিংয়ের জন্য $6 বা $7 করে চার্জ করে। সো ইটস নট ওর্থি ফর আস পিপল। সো বেসিক্যালি যেটা করে তোমার হচ্ছে গিয়ে এই টাইপের সার্ভিসগুলো যখন ওরা বানায়, ওরা হচ্ছে রিসোর্সগুলো খুব কম পরিমাণে পাবলিকলি অ্যাভেলেবেল করে, যার ফলে আমরা আসলে নিজেরা যখন R&D করি, যাদের রিসোর্স থাকে দ্যাটস গুড, যাদের রিসোর্স থাকে না তাদের জন্য অনেক ঝামেলা পড়ে যায়। যেমন একটু আগে তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম না, যে আমার হচ্ছে OCR-এর আমরা যে কাজগুলো করার ট্রাই করতেছি, তো এইখানে আসলে রিসোর্স খুবই কম বলাটা ভুল, বাংলায় রিসোর্সটা আছে, বাট সেগুলো ইংলিশের জন্য ভালো কাজ করে, বাংলা খুবই ঝামেলাযুক্ত, ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ বা অন্য ল্যাঙ্গুয়েজগুলো। কিছু মডেল আছে, যেমন চন্দ্র নামে একটা মডেল আছে, সুরিয়া নামে একটা মডেল আছে, দেন কোয়াইন নামে একটা মডেল আছে। এরা কি করছে, এরা জিনিসগুলো অনেক সুন্দর করে ফেলছে, ঠিক আছে, কিন্তু এরা আসলে জিনিসগুলা পাবলিকলি অ্যাভেলেবেল করে নাই, যেটা কোন পদ্ধতিতে রিসার্চ করছে, কোন ওয়েতে এরা জিনিসগুলোকে অপটিমাইজ করে ফেলছে, বা এরা অন্য কোনো মেথড ইউজ করছে কিনা। আমরা রিসার্চ পেপার পর্যন্তই সীমাবদ্ধ পাই ওদের পাবলিকেশানে, বাট আদার কাজগুলো ওরা পাবলিকলি অ্যাভেলেবেল করে নেই। এটা হচ্ছে কি একটা প্রতিবন্ধকতা। সো এই কয়েকটা ফিল্ড নিয়ে আমার এক্সপ্লোর করা হয়েছে। সিগনিফিকেন্ট খুব কাজ এখনও জীবনে তোমাদেরকে বলতে পারতেছি না, বিকজ আই এম ইন দ্য আর্লি স্টেজ অফ মাই লাইফ। হয়তো বা 2-4 বছর পরে আমার এন্ড থেকেও কিছু একটা বেরোবে, তখন তোমাদের কারোর সাথে কোথাও দেখা হইলে বলতে পারবো যে হ্যাঁ এটাকে এখানে আউটপুট হয়েছে, এখানে এটা আউটপুট করে দেখাইছি, বিকজ আই এম দ্য ভেরি ফার্স্ট স্টেজ অফ মাই রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। এর আগে তোমাদের লেভেলে থাকা অবস্থায় তো আসলে শুধু ল্যাপটপ হার্ডওয়্যারের প্রজেক্ট, তাই হচ্ছে ম্যাটল্যাবের প্রজেক্ট, এগুলাই করে বেড়াইছি, এগুলো তো আসলে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের সাথে যায় না। রিয়েল ওয়ার্ল্ড ইজ টু মাচ ডিফারেন্ট, বুঝছো, পুরাটাই ডিফারেন্ট। একটা জিনিসের প্রোটোটাইপ দেখা অ্যান্ড সেই জিনিসটা ডিপ্লয় করা, এটা মনে হয় যে ইটস ইমপ্লিমেন্টেশন অফ 1 or 2 weeks, বাট আমরা হচ্ছে আমি আইওটি নিয়েও একটা কাজ করছিলাম, আইওটি পুরো একটা গ্রিন হাউসের সেট আপ বানাইছিলাম ফাইবারনেটিক্সে থাকতে। দেন আরওভি নামে একটা আছে, আরওভি না এজিভি, অটোনোমাস গ্রাউন্ড ভেহিকেল। তো অটোনোমাস গ্রাউন্ড ভেহিকেলটা ছিল, এটা বাংলাদেশে সম্ভবত পলি কেবলসে একটা ইন্ডাস্ট্রি আছে, ওদের ইন্ডাস্ট্রিতে আসলে আমরা ডিপ্লয় করে দিয়ে আসছিলাম সাইবারনেটিক্সে থাকা অবস্থায়। তো ডিপ্লয় করে আমি দিয়ে আসতে পারি নাই, কজ আমি মনে হয় 7 মাস না 8 মাস আমরা ওটার উপর কাজ করছি, পুরো ইনফ্রাস্ট্রাকচারটা দাঁড়াইছে, সুন্দর করে রোবটটা দাঁড়াইছে, অনেকগুলো টিম ছিল, প্রায় 10-12 জনের টিম ছিল, যেটা ডেডিকেটেড কাজ। আমি ইলেকট্রিক্যাল পার্টটাই ছিলাম, বাকি কেউ ডিজাইনে ছিল, কেউ পাওয়ার ম্যানেজমেন্টে ছিল, কেউ হচ্ছে পার্ট ডিটেকশনের ওটাতে ছিল। তো ভেরিয়াস পার্সন উই ওয়ার্ক অন দ্যাট প্রজেক্ট। বাট দ্য ফ্যাক্ট ইজ, মজার কাহিনীটা কি জানো, সেটা হচ্ছে
মেবি লাস্ট ইয়ার আমাদের আগস্ট অথবা সেপ্টেম্বরে ওদের হ্যান্ড ওভার করার ডেট ছিল। তা আমরা মেবি 1 মাস ডিলে করছিলাম, কারণ আমাদের হচ্ছিল না। মানে ওই একবার হচ্ছে, তোমরা জানো কি না জানি না, ওই যে তোমার হচ্ছে এয়ারপোর্টে একটা আগুন ধরছিল, ওই সময় হচ্ছে আমাদের কিছু ডিভাইস ওখানে ছিল, ওটা আর কি বেরোচ্ছিল না, মানে বেশি কাস্টমসে ঝামেলা করতেছিল যে আসলে কার কী ক্ষতি হয়েছে এগুলোর একটা বিষয়। এনিওয়ে পরে আসছিল, দেন আমরা ওটা ডিপ্লয় করে যখন নারায়ণগঞ্জে ওদের ইন্ডাস্ট্রিতে গেলাম, বিশ্বাস করো আমরা আমাদের অফিসে হচ্ছে গিয়া, আচ্ছা হারুকো কোড নামে একটা কোড আছে, তো ওই হারুকো কোডগুলো কিউআর কোডের মতোই, হারুকো কোড দেখে দেখে ডিটেক্ট করে আমাদের ওই ড্রোন ডিভাইসটা যেত। এজিবিস কাইন্ড অফ কীরকম দেখাইতে বলবো তোমাদের, ওই যে তোমরা হচ্ছে ইউটিউবে দেখবা যে লাইক হচ্ছে একটা, মানে এটা জাস্ট একটা ড্রোন, মানে রোবট টাইপের, যেটার উপরে মানুষ অথবা তুমি কোনো অবজেক্ট রেখে দিতে পারবা, অ্যান্ড ওকে জাস্ট যদি বলে দেওয়া হয় যে তুমি হচ্ছে এই লোকেশনে যাও, লোকেশন যাওয়ার কিছু মেথডস আমরা ওখানে অ্যাপ্লাই করছিলাম, তো ওই মেথডগুলোতেও যাবে, পাথ নিজে নিজে ফাইন্ড করে চলে যাবে, অবজেক্টের থেকে ডিস্টেন্স বজায় রেখে যাবে। তো ওটা টোটাল হচ্ছে 150 কেজি মতো ওয়েট ক্যারি করতে পারতো উইদাউট হিউম্যান, মানে 150 কেজি ওয়েট তুমি ওটার উপর দিলে, তুমি যদি ওকে লোকেশন বলে দাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। দিটস এ ভেরি গুড থিং। তোমরা হচ্ছে চাইলে সার্চ দিতে পারো লিঙ্কডইন বা ফেসবুকে, তাহলে দেখবা সাইবারনেটিক্সের এই প্রজেক্টটার সুন্দর মতো একটা ছবি দেখবা। তো যেটা হয়েছে যে ওইটা আমরা বানাই ফেলছি, বানানোর পর আমাদের প্রোটোটাইপ আমরা যেটা চিন্তা করছি দ্যাটস আর ওয়ার্কিং পারফেক্টলি, উই হ্যাভ নো ডাউট, উই আর অল আর হ্যাপি। যেদিন নারায়ণগঞ্জে নিয়ে গেছি, আল্লাহ ওটা কোনো কাজই করে না। কেন কাজ করে না? কজ আমাদের অফিসে আসলে ম্যাগনেটিক ইন্টারফারেন্স খুবই কম, জিনিসপাতি খুবই কম, সেন্সর ডাটাগুলো খুব ভালো করে নিতেছে, বুঝছো, কোনো সমস্যা নেই। সেন্সর থেকে ডাটা আসতেছে, আমরা সেখান থেকে ইনফরমেশন ক্যারি করে মানে অ্যানালাইসিস করে ওদের লোকেশনগুলো বুঝতেছি, কোনো সমস্যা নেই। ওদের অফিসে ওদের ইন্ডাস্ট্রিতে যাওয়ার পর এনভায়রনমেন্টাল চেঞ্জ, আমরা তো একটা ডেমো প্রোটোটাইপ হিসেবে বানাইছি জিনিসপাতি, ওখানে সব কিছু চেঞ্জ, ও বুঝতেছে না, সেন্সর উল্টাপাল্টা রিড করতেছে, এদিক যাওয়ার কথা ওদিক যাওয়ার কথা। সো তারপরে হচ্ছে গিয়ে যেটা হলো, ওখানে আমাদের 2টা কলিগ, তারা প্রত্যেকটা দিন মোটামুটি যারা ডেডিকেটেড ছিল, মানে তোমার হচ্ছে ওইখানে সেন্সরিং পার্টটায় যারা ছিল, ওরা হচ্ছে ওইখানে মোটামুটি আরও 1-2 মাসের মতো যাওয়া লাগছে ওদের রেগুলারলি, রিয়েল লাইফের সাথে জিনিসগুলোকে ফাইন টিউন করা। ফাইন টিউন হোয়াট ইজ কাইন্ড অফ, তুমি তোমার জন্য যে জিনিসটা ভালো মতো কাজ করবে, আরেকজনের জন্য সেটা ভালো মতো কাজ করবে না, তখন আরেকজনের জন্য সেটাকে একটু মডিফিকেশান আনতে হবে। সো আমরা তো জিনিসটাকে একটা আইডিয়াল স্টেজে বানাইছিলাম, বাট ওইখানে যাওয়ার পর আবার ভালো লেভেলের একটা R&D করতে হয়েছিল, যে জিনিসগুলো খুব সুন্দর করে করে ওদের অবস্থান অনুযায়ী করতে হয়। তো এটাই হচ্ছে রিয়েল লাইফ প্রবলেমগুলোর একটা মজা প্লাস ফ্রাস্ট্রেশন প্লাস হচ্ছে গিয়ে বেশ ভালো এক্সপিরিয়েন্স। মানে তুমি ভার্সিটিতে যেটা বানাবা সেটা প্রোটোটাইপ। আমি নিজেও ভার্সিটিতে একটা IoT প্রজেক্ট বানাইছিলাম, আমাদের একটা ল্যাব ছিল, মাইক্রোপ্রসেসর ল্যাব, তো সেই ল্যাবে আমিও একটা বানাইছিলাম। তো বানানোর পরে আমি তো ভাবছিলাম যে বাহ, জিনিসগুলো তো ইজি। তা আমাকে যখন ওই গ্রিন হাউসের সেট আপটা বানাইতে বলে, তো আমি হচ্ছে পুরো অটোমেশন সিস্টেমটা বানানোর পর আমি দিনাজপুরে গেছিলাম ডিপ্লয় করতে। দিনাজপুর ধান ও ভুট্টা গবেষণা কেন্দ্র, ওদের একটা রিকোয়ারমেন্ট ছিল ওদের গ্রিন হাউসটাকে অটোমেট করে দেওয়া, যাতে ওরা রিমোটলি জিনিসগুলো অ্যাক্সেস করতে পারে, খুব সুন্দর করে চালাইতে পারে। তো ওইখানে অনেকগুলো প্রোটোকল নিয়ে কাজ করা, সেন্সর নিয়ে কাজ করা, পুরো সেট আপটা দাঁড়ানো। হার্ডওয়্যার একটা সেট আপ ছিল, সফটওয়্যার একটা সেট আপ ছিল। সফটওয়্যারের জন্য পাবলিকলি, মানে সফটওয়্যারের জন্য অনেক কিছু ইউজ করা হয়েছিল। একটা তুমি হচ্ছে ওয়েব থেকে কন্ট্রোল করতে পারবা, দেন অ্যাপ থেকে কন্ট্রোল করতে পারবা, এগুলো সবই বানাইছিলাম। রিসোর্স রিসোর্স ছিল, পড়ালেখা করছি, দেন নিজে থেকে ইন্টিগ্রেট করা গেছে। রিসোর্স না থাকলে আসলে স্ক্র্যাচ থেকে বানানো জিনিসগুলো একটু টাফ। রিসোর্স আছে, খুঁজলে রিসোর্স পাওয়া যাবে, বহুত রিসোর্স আছে। তো ওইটা বানাইতে যাওয়ার পর বানানোর পর যেদিন ডিপ্লয় করতে গেলাম, বিশ্বাস করো যাওয়ার পর দেখতেছি আমরা যে সেন্সরগুলো ইউজ করি বাংলাদেশে পাটুয়াটুলিতে পাওয়া যায় যে সেন্সরগুলো, খুবই আজাইরা রিডিং দিল। দেন হচ্ছে আরও কিছু ঝামেলা করছিল। ওইখানে একটা এসি ছিল, সেই এসিটা আমাদের অফিসে একটা হাইটনের এসি ছিল, আমি ওইটাকে সেন্সর যেগুলো আমরা ইউজ করছিলাম হায়ার সেন্সর রিসিভার সেন্ডার দিয়ে ওগুলা দিয়ে হচ্ছে কন্ট্রোল করতাম। বাট হচ্ছে ওইখানে যা দেখতেছি কোনো কন্ট্রোলই করে না। তোমরা মজা পাবা, হায়ার রিসিভার নামে একটা সেন্সর পাওয়া যায়, বুঝছো। তুমি হচ্ছে গুগলে সার্চ দিবা যে কীভাবে হচ্ছে ওই যে আমাদের এসির সামনে একটা গোল্লা টাইপের ছোটো LED বাল্ব টাইপের দেখছো কি মাঝে মাঝে, যারা দেখবা ওইটা হচ্ছে ওই আইআর রিসিভার সেন্সরে যখন তুমি চাপ দিবা ওনা কিছু ইনফরমেশন ক্যাপচার করে, এবং সেই ইনফরমেশন ক্যাপচার করার বেসিসেই হচ্ছে গিয়ে তোমার এসির কারেন্ট স্টেজটাকে আপডেট করে। তো ওইখানে হচ্ছে মজার কাহিনী যেটা হয়েছিল যে আমি আমাদের অফিসে যে হাইন্সের মানে গ্রিসের এসি যেটা ছিল ওইটা দিয়ে যখন আমি ওই আইআর রিসিভার দিয়ে ডাটা এক্সট্র্যাক্ট করছিলাম, করার পর ওরা যে ইনফরমেশন যেভাবে দিচ্ছিল ওইখানকার এসিটা সেভাবে দিচ্ছে না।
সো বেসিক্যালি আমি যেভাবে কোডটা সাজাইছি বা যেভাবে প্রসিডিউরটা সাজাইছি ওইখানে যে আর কোনো কাজই করতেছে না, বিকজ এইখানে যে এসিগুলাই আমাদের সাইবারনেটিক্সের অফিসে প্লাস পাশের অফিসে দুইটা অফিসের এসির সেন্সর থেকে মানে এসির রিমোট থেকে কী ইনফরমেশনগুলো আসে ওইটাকে আমি এক্সট্রাক্ট করে নিয়েছিলাম। তো দুই জায়গায় ইনফরমেশন আসলে সেম হয় নাই, মানে ওদের প্যাটার্নটাই আলাদা। তো প্যাটার্নটা আলাদা বলতে এই প্যাটার্ন ইনফরমেশনগুলো এইভাবে আমি অ্যানালাইসিস করে এইভাবে রেজাল্টটাকে ইনপুট করছি, ওইখানে যে দেখি পুরো সেটআপই আলাদা। ওইখানে তো 2 দিন যায় মনে করে সেই ফ্রাস্ট্রেশন, যায় আল্লাহ অফিসে এত সুন্দর করে কাজ করতেছিল, এখানে এসে দেখি পুরাই জ্ঞান যায়। পরে আরও 2বার যাওয়া লাগছে, সেকেন্ডবার যায় আবার সেট আপ করে দিয়ে আসার পরেও নেটওয়ার্কে কিছু ঝামেলা ছিল। থার্ড টাইম যাওয়ার পর জিনিসটা স্মুথলি রান করতেছে এখন, মানে ওদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে খুব সুন্দর করে। তো ওই দিন যখন প্রথমবার গেছি তখন আমি খুব বেশি ফ্রাস্ট্রেট ছিলাম, বাট বিকজ দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ডিপ্লয়মেন্ট প্রজেক্ট। অ্যাট এ টাইমে 3টা প্রজেক্টে কাজ করতেছিলাম, বাট ওইটা ছিল জীবনের প্রথম কোনো একটা প্রজেক্ট যেটা আমি ডিপ্লয় করতে যাচ্ছি কোনো একটা রিয়েল লাইফ জায়গায় যেটা অ্যাকচুয়ালি কেউ ইউজ করবে। কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটে দিয়ে আমি ভাবছিলাম যে ফার্স্ট অ্যাটেম্পটে অ্যাড করলেই তোমার সব সুন্দর মতো হয়ে যাবে, বাট না, হয় না। সো এটা খুব ফ্রাস্ট্রেটিং ছিল, বাট আস্তে আস্তে ওইখানে একটা মেন্টর ছিলেন, উনি আর কি বস আর কি বেশ ভালো লেগে বললো ইট হ্যাপেন্স, এভাবে রিয়েল লাইফে আসলেই ঝামেলা হবে, তুমি ফার্স্ট টাইম কখনোই ডিপ্লয় করতে পারবে না ঠিক করে, বাট উই হ্যাভ টু ডু R&D, আমাদেরকে প্রবলেমগুলো সলভ করতে হবে। ওইটা আমার একটা এমবেডিং সিস্টেমের প্রজেক্ট, IoT প্রজেক্ট। আমি অ্যাকচুয়ালি ওই ফিল্ডের স্পেশালাইজ না, সো এটাও একটা কাহিনী ছিল। আর এরকম কিছু নাই, তোমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মানে তো বা সিএসসি ইঞ্জিনিয়ার যেটাই পড়ো, আমাদের আসলে ডাইভার্সিটি আনতেই হবে, আমাদের শিখতে হবে জিনিসপাতিগুলো, তাছাড়া তো হবে না, তাই না? কারণ সবসময় যে তুমি যেটাই জানো সেই জিনিসটাকে হাত দিয়ে বসে থাকবে এরকমটা না। যেমন এই OCR নিয়ে যেটাতে এখন কাজ করতেছি, এটার কিন্তু আমি একটা অ্যাপও বানাই ফেলছি ফ্লাটার দিয়ে। তোমরা কি জানো, মানে মোবাইল অ্যাপ বানাতে জন্য হচ্ছে ফ্লাটার ইউজ করে, ডার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ঠিক আছে? হয়তোবা তোমরা এখনও ছোটো, তো এখনও হচ্ছে এই জিনিসগুলোতে জেনে পারো নাই। সো অ্যান্ড্রয়েড অ্যাপ বা অ্যান্ড্রয়েডটা বানাইছি, iOS-টা এখনও পারি নাই। তার আগে কয়েকদিন আগে হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইট মানে আরেকটা ওয়েব অ্যাপ বানানো হয়েছিল। সো ইটস এ সাইমultaneous ওয়ার্ক, ইউ হ্যাভ টু ডু 2 থিংস অ্যাট এ টাইম। রিসার্চ বাংলাদেশে ফ্রিলি কেউ করতে দিবে না, বিকজ এটা অনেক লাক্সারি একটা থিং, অনেক দিন ধরে অনেক রিসোর্স নিয়ে রিসার্চ করতে হয়। সো দুইটা সাইমultaneously চলে, ইন্ডাস্ট্রি গ্রেড প্লাস হচ্ছে রিসার্চ ওয়ার্ক, দুইটাকে পাশাপাশি নিয়ে চালাইতে হয়, যাতে অ্যাটলিস্ট রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনও অ্যাপ্লাই করতে পারো অ্যান্ড তোমার নিজের কিছুও থাকতে পারে। এইটা হচ্ছে গিয়ে অবস্থা। তোমাদের যাদের মোটামুটি ইচ্ছা আছে যে আচ্ছা না দেশে থাকবো বা দেশে থাকতে করতে পারো, তারা চেষ্টা করতে পারো যে আর্লি স্টেজ থেকে অ্যাটলিস্ট ML DL কীভাবে কাজ করে। বিকজ আমার কাছে পার্সোনালি মনে হয় তুমি নিউমেরিক্যাল মেথডস অ্যালগোরিদম যেটাই শিখো না কেন, তোমাকে এটা তো আসলে অ্যাপ্লাই করতে জানতে হবে। তো অ্যাপ্লাই আসলে কোথায় করবা? বই খাতা পড়তেছো ভালো কথা, কোশ্চেন আসলে অঙ্ক করবা, এটাও ঠিক সমস্যা নেই। সমস্যাটা একটা জায়গায়, সেটা হচ্ছে যে প্রবলেম একটা আসবে, সেই প্রবলেমের উপযোগী কোন অ্যালগোরিদমটা আসবে। এদের জন্য আমাদের কাছে এখন বহুত জিনিসপাতি আছে, ChatGPT আছে, দেন হচ্ছে জেমিনি আছে। সবথেকে বেটার হয় আগে মানুষজন যেটা করতো সেটা হলো গিয়ে তোমার স্ট্যাক ওভারফ্লোতে যাইতো, দেন গুগলে সার্চ করতো, গিটহাবে লিঙ্ক খুঁজতো যে এই সিমিলার ওয়ার্কগুলো কীভাবে আছে। তোমরাও ওইভাবে খুঁজবা, মজা লাগবে, দেখবা যে হচ্ছে জিনিসগুলো যখন ডিপ্লয় করা হবে ভালো লাগবে। আর যত তাড়াতাড়ি টার্মোলজি বা সেটআপের সাথে নিজেকে ইউজ টু করতে পারবা, দেন আরও বুম আপ করতে পারবা। সো ACICA বাংলাদেশের কোম্পানি, তারা মোস্ট অফ দ্য ভেঞ্চার তাদের বাংলাদেশেই আছে, বাইরের দেশে এখনও তারা এক্সপ্যান্ড করে নাই। যদি তারা হচ্ছে এই AI সেটআপটাকে আরও বুম আপ করতে পারে বা যে সমস্ত ভিশনগুলো তাদের আছে, স্পিচ বলো বা হচ্ছে যেটাই বলো, এগুলো যদি আমরা আমাদের নিজেদের বাংলার জন্য বেটার কিছু বানায় ফেলতে পারি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। সো দিনের একটা ভালো টাইম যায় ওইটার উপর রিসার্চ করতে, বাকি টাইমটা যায় ডিপ্লয়মেন্টের জিনিসপাতি বানাইতে। তো যদি করতে পারি তাহলে ওরাও হচ্ছে বাইরের দেশে সার্ভিসে যেতে পারবে, আশা করা যায়। এছাড়া আমাদের দেশে আরও কয়েকটা কোম্পানি আছে, IQVIA, এটা আমার খুব পছন্দের একটা নাম, মানে কোম্পানি, আমি যাই না লাইফে হচ্ছে হয়তো পরে কোনোবার ওদেরকে ট্রাই করলে এন্ট্রি করতে পারি। ওরা হচ্ছে মেডিকেল ইমেজ অ্যানালাইসিস নিয়ে কাজ করে। সো ভার্সিটিতে আমার বেশ কিছু প্রজেক্ট ছিল, এটাতে রিসার্চ ওয়ার্ক ছিল, ওটা আমরা মেডিকেল ইমেজ অ্যানালাইসিস নিয়ে করছিলাম। দেন হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ ডিটেকশন নিয়ে করছিলাম। সাইন ল্যাঙ্গুয়েজ ডিটেকশনটা খুব মজার, ইটস লাইক হচ্ছে একজন যিনি হচ্ছে যে তোমার ডিফ অ্যান্ড ডাম পিপল যারা আছে ওরা সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে। সো আমার প্রজেক্ট আইডিয়াটা ছিল যে ওরা সাইন ল্যাঙ্গুয়েজে রিয়েল টাইমে কোটা ট্রাই করতেছিলাম, ওইটা হয় নাই, বাট প্রি রেকর্ডেড ভিডিওতে হয়েছিল। ওরা হচ্ছে কথা যখন বলবে ওই ভিডিও রেকর্ডটা যদি তুমি হচ্ছে আমাদের পুরো ML মডেল যেটা ছিল আর্কিটেকচার পাইপলাইন, ওটাকে যদি এন্ট্রি করে দাও, সো ও হচ্ছে গিয়ে সুন্দর করে নিচে তোমাকে টেক্সট আকারে আউটপুট দিয়ে দিবে যে আচ্ছা এ হচ্ছে এইটা সাইন থেকে এটা বোঝাচ্ছিল।
সো ইট ওয়াজ অ্যাবাউট প্রি রেকর্ডিং, মানে তুমি রেকর্ড করা ভিডিও দিলে জিনিসটা সুন্দর মতো করে তোমাকে দেখাইতে পারবে। বাট তুমি যদি হচ্ছে রিয়েল টাইমে করো, এই রিয়েল টাইমে ভিডিও প্রসেস করাটা আসলে অনেক টাফ, বুঝছো? এই রিয়েল টাইমে ভিডিও প্রসেস করা টাফ এই সেন্সে ওটার জন্য আসলে হেভি রিসোর্স লাগে। নট আমাদের সিপিইউ বেস যে কম্পিউটারগুলো না, ওগুলোতে আসলে জিনিসগুলো অত ভালো আউটপুট দেয় না, ওরা রেন্ডার করে পারে না, প্রসেস করে পারে না, মডেল অনেক বড় হয়েছে। তো ওই জন্য ওগুলো হচ্ছে তোমার মানে কি বলো, অনেক বড় রিসার্চ হাংরি প্লেসগুলোতে বেটার হয়। মেডিকেল ইমেজগুলো থেকে আমরা অনেক কাজ করি, যেটা তোমরা হয়তো বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে দেখবা যে ইসিজি থেকে এই ডিটেক্ট করে, ওইটা ডিটেক্ট করে, দেন ক্যান্সার ডিটেকশন, দেন হচ্ছে জিনিসগুলো করে। প্রত্যেকটা মেশিন লার্নিংয়ের কোর ফিল্ডের ওই যে বললাম লসের জায়গায়, দেন অপটিমাইজেশনের জায়গা, এই জায়গাগুলোতে আসলে নিউমেরিক্যাল মেথড খুব বেশি লেভেলে ইউজ করে, হিডেন লেয়ারের জায়গাগুলোতে করে। সো তোমরা আসলে জিনিসগুলো প্রথমে জানতেছো, আস্তে আস্তে এর খুব রিনাউন্ডেড ভার্সনগুলো তোমরা পরবর্তীতে ইউজ করবে। সো আই থিঙ্ক আমি 1 ঘন্টা অনেক গেজাইলাম, তোমাদের সম্ভবত 9:30 থেকে ক্লাস আছে। কারো যদি কোনো কোয়েরি থাকে, আই গেস উই ক্যান গো অন দিস Q&A সেশন। ফিল ফ্রি টু জাস্ট ওপেন করবা অ্যান্ড বলো কোনো টাইপের কোয়েরি থাকলে করতে পারো। আদাব স্যার। আদাব। হ্যাঁ জুবের বলো। স্যার, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সময় একটা টিউমার ওঠে যে এআই হচ্ছে আমাদের সমস্ত ডাটাগুলো নিয়ে নেয়, কালেক্ট করে। এই নিয়ে অনেকে অনেক কথা বলে, তো এইটা কিভাবে স্যার, মানে পার্সোনাল ডাটা নাকি ওরা নেয়, আমাদের রিয়েল টাইম লোকেশন নাকি ওখানে, এটা কিভাবে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি হচ্ছে এই আমি ফেসবুক আসলে খুব কম চালাই, সো আমি হচ্ছে এই টিউমারটা সম্পর্কে অতটা আইডিয়া নাই। ইভেন কিছু দেখো, কিছু অ্যাপ্লিকেশান আছে যে অ্যাপ্লিকেশানগুলো তোমাকে যখন সার্ভিসটা প্রোভাইড করে তখন ওরা কিন্তু তোমার কারেন্ট লোকেশন চায়। যেমন আমরা পাঠাও যখন ইউজ করি, হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের কিন্তু লোকেশন মোড অন করে দিতে হয়, তাই না? নিজস্ব কিছু পার্সোনাল ইনফরমেশন থাকে। তো এইটা হচ্ছে যে এআই না, এটা হচ্ছে ওই সফটওয়্যার বা ওই কোম্পানির হচ্ছে দায়িত্ব থাকে যে এই কনফিডেন্সিয়ালগুলো ওরা কাউকে দিবে না, ঠিক আছে? এখন তুমি যদি এমন কোনো পাবলিক প্ল্যাটফর্ম ইউজ করো, সেখানে যদি তুমি নিজে উইলিংলি তোমার ইনফরমেশনগুলো প্রোভাইড করে দাও, তখন তো এটা কারো কিছু করার নেই। অনেকে দেখবা যে অনেক তোমার হচ্ছে কিছু সফটওয়্যারগুলো চায় যে আপনার এটা দেন ওইটা দেন, তো ওগুলো দেওয়ার আগে নিজেদেরকে তো আসলে বুঝতে হবে। ইভেন একটা জিনিস খেয়াল করতে পারো, তুমি যখন চ্যাটজিপিটি বা তুমি জেমিনাইতে সাপোজ তুমি তোমার কোনো পাবলিক ইনফরমেশন, লাইক তুমি তোমার এই যে তোমাদেরকে একটু আগে আমি বললাম না যে তোমরা হোসিয়ার করে ইনফরমেশন এক্সট্র্যাক্ট করতে পারো, তুমি যদি তোমার এনআইডি বা পাসপোর্ট দাও, তখন কিন্তু মাঝে মাঝে ওরা বলে দেয় যে ভাই এটা পাবলিক ইনফরমেশন, মানে পার্সোনাল ইনফরমেশন, ইউ থিঙ্ক টয়েস বা এরকম 2বার ভাইবো যেটা তুমি দিচ্ছ কিনা। সো ওরা এআইটা তোমাদেরকে নিষেধই করে যে দেওয়ার আগে ভেবে দেখো। ইভেন আরও কিছু ক্রিডেন্সিয়াল আছে, ব্যাঙ্ক ডকুমেন্টস এগুলো হচ্ছে দিতে গেলে নিষেধ করে। বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে এআই বলাটা আসলে ভুল। প্রত্যেকটা প্রতিষ্ঠানই থাকে এবং সেই প্রতিষ্ঠানগুলোর কিছু নিজস্ব পলিসি থাকে, তারা সার্ভিস দেওয়ার আগে পলিসিগুলো তোমার কাছ থেকে নিবে, দেন ওরা যদি পাবলিক করে দেয় এটা আসলে কিছু করার নেই। ইটস নট অ্যাবাউট ফুললি এআই, ঠিক আছে? এআই তো বিশাল বড় একটা জিনিস, এটা কে দোষ দেওয়া যাবে না, এটা পুরো অর্গানাইজেশনের ইফেক্টে। মানে যে নিচ্ছে সে যদি পাবলিকলি না করে তাহলে তো সমস্যা। এখন ওপেন এআই কিন্তু একটা অর্গানাইজেশন, জেমিনি একটা অর্গানাইজেশন, গুগল একটা সিস্টেম, সবগুলো কিন্তু একটা বড় বড় কর্পোরেশন। সো আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে, নট লাইক ইন জেনারেল আমরা এআইকে দোষ দিতে পারবো, বুঝতে পারছো? মানে এটা মানে অর্গানাইজেশন থ্রুতে যায়, এটা নট লাইক পুরো হোল সিস্টেমের থ্রুতে যাবে। ঠিক আছে, আই থিঙ্ক তুমি একটু হলেও আইডিয়া পাইছো, মানে লাইক ওরকমটা না যে হোল জেনারেশন তুমি যেটাই সার্চ দিবে ওরকমটা যাবে না। বাট যেমন গুগল ক্রোমও কিন্তু একটা অর্গানাইজেশন, ওরাও যদি ইনফরমেশন নেয় আমাদের, এখন ওরা যদি বাজারে দিয়ে দেয় বা কাউকে দিয়ে দেয়, ওটা কিন্তু আসলে ওদের দোষ হবে পার্টিকুলারলি, নট লাইক হোল বাকি সেট আপগুলো। তুমি ওর জন্য মাইক্রোসফট বিংকে দোষ দিতে পারবে না, ফায়ারফক্সকে দোষ দিতে পারবে না, ব্রাভোকে দোষ দিতে পারবে না, এগুলো কিন্তু সবগুলোই ব্রাউজিং সফটওয়্যার, ঠিক আছে? তো এখন ক্রোমের কাছে যে ইনফরমেশন ক্রেডেনশিয়ালগুলো আমাদের কাছ থেকে ওরা নিচ্ছে, ওটা যদি ওরা পাবলিক করে দেয়, ইউ ক্যান গো ফর দেয়ারসেলফ। বাট বাকি যে 4টার নাম তোমাদেরকে আমি বললাম, এরাও কিন্তু ব্রাউজিং সফটওয়্যার, এদেরকে তো আমরা আসলে দোষ দিতে সেরকমটা পারবো না। এটা হচ্ছে আমার আমি যতটুকু আর কি বুঝি সেটা রেসপেক্টে বললাম। বাট ইন জেনারেল আই থিঙ্ক ইটস নট বেটার ফর অ্যাকিউজ দ্য এআই, বিকজ সবাইকে আসলে এআইতে যাইতে হবে আস্তে আস্তে। ওকে, জি স্যার, প্লিজ। এনি মোর কোশ্চেন্স?
স্যার আমরা তো মাত্র 2-1 স্টুডেন্ট বর্তমানে স্যার। আমাদের এই অবস্থায় যে আমরা এমএল শুরু করতে চাই বা মেশিন শুরু করতে চাই, আমাদের এখন কি করা উচিত বা কিভাবে শিফট করা উচিত? আচ্ছা, আহ, সো বেসিক্যালি দেখো, এটা একটা টাইম খুবই কম, আমি জাস্ট সুন্দর করে বলি। তুমি যদি পার্টিকুলারলি তোমার জায়গায় আমি থাকতাম, আমি সুন্দর করে যেটা করতাম, কোর্সেরার একটা প্রজেক্ট মানে আছে, তোমার নাম হচ্ছে গিয়ে আচ্ছা, কোর্সেরাতে হচ্ছে গিয়ে একটা সুন্দর অ্যাপ আছে মেশিন লার্নিংয়ের বেসিসে। তুমি যেটা করতে পারো, তুমি হচ্ছে গিয়ে খুব সুন্দর করে ইউটিউবে কয়েকটা প্লেলিস্ট আছে, এটা দেখে জাস্ট র আইডিয়া নিতে পারো। তোমাদের সামনে পরীক্ষা হলে দেন আইডিয়াগুলো নিবা যে এমএলটা কী জিনিস, কীভাবে কাজ করে। এটা নিয়ে প্রথম দিকে আর্লি স্টেজে একটু পড়াশোনা করতে হয়। পড়াশোনা করলে কিছু বুঝবা না, টু বি অনেস্ট, কিচ্ছু বুঝবা না, বাট ইউ উইল বি নোন অ্যাবাউট দ্য টার্মোলজি, হাউ দ্য থিংস অ্যাকচুয়ালি ওয়ার্ক। এই যে আমি তোমাকে বললাম, একটা ইনপুট আসে, একটা মডেল আসে, একটা আউটপুট আসে, এই টার্মোলজিগুলোর সাথে আগে নিজেকে ফ্যামিলিয়ার করো। যখন ফ্যামিলিয়ার করবা, মিন হয় থার্ড ইয়ারে উঠতে উঠতে তুমি জেনে যাবে আসলে জিনিসগুলো কী, নাম কী, ঠিক আছে, কীভাবে কাজ করে এটা শিখতে অনেক দেরি। ইভেন আমি তো এত বড় হয়েছি, এখনও ডিপ লার্নিংয়ের লাস্টে এখন চলে হচ্ছে অ্যাটেনশন নামে একটা জিনিসের। তো অ্যাটেনশনের বিভিন্ন লেয়ার কীভাবে কাজ করে, এগুলো আমাদেরকেও বুঝতে বেশ বেগ পেতে হয়। সো কিছু সব তো বোঝা যাবে না, টার্মোলজি শিখে ফেলতে পারলে আর্লি স্টেজে থার্ড ইয়ারের আগে, দেন তুমি থার্ড ইয়ার থেকে জিনিসগুলো প্রজেক্ট শুরু করতে পারবে। এবং এখন ইউটিউবে অনেক ভালো রিসোর্স আছে। ভাইজুরা নামে একটা চ্যানেল আছে, আমি অনেক ফলো করি। ওইটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ ওরা খুব হ্যান্ড ইন এক্সপিরিয়েন্স দিয়ে জিনিসপাতি শিখায়। বাট এটা একটু উপরের দিকে, আরেকটু ম্যাপটা জানা লাগে, না হলে হচ্ছে ওই টার্মোলজি, বিশেষ করে ম্যাট্রিক্সের ক্লাস কোর্সগুলো বেশ ভালো একটু জানা লাগে। কজ এমএল ইজ অল অ্যাবাউট, এমএলের ম্যাথের পার্টটা হচ্ছে অনেকগুলো ম্যাট্রিক্স সেন্টিং, ম্যাট্রিক্স নিয়ে অনেক কাজবাজ করে, তো এই জন্য আসলে একটু ম্যাট্রিক্স নিয়ে তোমাদের পড়াশোনা করার পর ওই জিনিসগুলো হাত দেওয়া উচিত। না হলে তুমি একটু খেল হারাই ফেলবা যে আসলে এটা কি ম্যাট্রিক্সের ম্যাল্টিপ্লিকেশন হচ্ছে। তোমাদের যখন ম্যাট্রিক্সের কোর্সটা হয়ে যাবে, তুমি যখন র্যাঙ্ক বা র ম্যাট্রিক্স, কলম ম্যাট্রিক্সের গুণ, মাল্টিপ্লিকেশন এগুলো ভালো করে বুঝতে পারবা, আই গেস তখন জিনিসগুলো অনেক ইজিয়ার হয়ে যাবে। তার আগে যেটা করতে পারো, ইউটিউবে সার্চ দিতে পারো, অথবা এন্ড্রেনজির বিশ্ববিখ্যাত একটা কোর্স আছে, সবারই হাতে খড়ি আসলে ওইটা দিয়েই শুরু, বাট অনেকে বুঝে অনেকে বুঝে না। সো আইদার কোর্সেরা থেকে করতে পারো, অথবা ইউটিউবে এন্ড্রেনজির কোর্সটা দেখে নিতে পারো, দেন আস্তে আস্তে শিখবা। একটু টাইম লাগবে, 2-1 আসলে অনেক ছোট, তোমাদের এখনও অনেক শেখা বাকি, অনেক বলতে অনেক, লটস অফ স্টেপ ইউ হ্যাভ টু গো। কোর্সটার নাম কি বলছেন? ওটা রিপিট করতেন স্যার। কোর্সটা কি বলছিলেন? না, কোর্স না, তুমি হচ্ছে ইউটিউবে সার্চ দিবা অ্যান্ড্রু এনজি, ঠিক আছে? হ্যাঁ, ইনি হচ্ছে গিয়ে কাইন্ড অফ, প্রথম দিকে সবাই এনার ভিডিও দেখে বাট বুঝতে পারা যায় না, আস্তে আস্তে বুঝবা। সো একদিন গল্প চলে চলে দেখবা, বাসে গেলে যাওয়ার সময় ভিডিও নামায় দেখে যাবা, বাট বুঝবা না, মনে করবা যে ভাইয়া বলছে, বোঝা লাগবে না, বুঝবো না, জাস্ট দেখে যাবো কী হইতেছে, ওয়ার্ডগুলোর দিকে তাকায় থাকবা, ঠিক আছে? এই 9:30 বাজতে গেছে, সো আই গেস আমাদের সেশনটা আমরা আজকে এখানে এন্ড করতে পারি। তোমাদের কোনো কোয়েরি থাকলে তোমাদের স্যারকে বললো, হয়তো বা আর কোনো দিন দরকার হলে আমরা সেশন নিতে পারি, আর এমনি কোনো কোয়েরি থাকলে বললো, অ্যান্ড সেশনের ফিডব্যাকটা জানাই দিও, ঠিক আছে? সো অঞ্জন স্যার, আপনি বলতে পারেন, আমার এন্ড থেকে আই থিঙ্ক আমি ক্লোজ করতে পারি। বাই বাই। তো থ্যাংক ইউ ফর দ্য সেশন। আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে সেশনটা নেওয়ার জন্য। আসলে সেশনটা অনেক ইনফরমেটিভ ছিল, আমার স্টুডেন্টরা আসলে অনেক কিছু জানতে পারছে, রিয়েল লাইফ এক্সাম্পলগুলো তারা আসলে এই জিনিসটা চাই, মানে ফিউচারে কাজে লাগবে। ওরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তখন বিভিন্ন প্রজেক্ট যখন করবে, রিসার্চ যখন শুরু হবে, তখন এই আইডিয়াগুলো অনেক হেল্প করবে। পাশাপাশি ওরা যে সাবজেক্টগুলো এর আগে পড়েছে, সামনে পড়বে, সেগুলো সেটা কিছুটা হলেও রিলেট করতে পারবে, যেটা কেন লাগে না লাগে। মানে আমি নিজে দেখি যে ক্লাসে বিভিন্ন সময়, এই বছর আসলে কম, বাট গত বছরের কথা যদি বলি, মানে প্রত্যেকটা টপিক এই স্টুডেন্টদের কিউরিওসিটি থাকে যে এটা কেন করতেছি, মানে এটা করে আমার লাভটা কি, তাই প্যারা দিতেছে এই সূত্র মুখস্থ করে ম্যাথ করা। ঠিক আছে, এটা মুখস্থ করে ম্যাথ করা সবসময় ভালো লাগে না, বাট এটার একটা অ্যাপ্লিকেশন ফিউচারে আছে। আমরা যখন অ্যালজেব্রা শিখি, তখন এক্স এর সাথে এক্স করলে এক্স স্কোয়ার হয়, তখন আসলে আমাদেরকে এই জিনিসগুলো শেখানো হয়। কিন্তু তখন মনে হয় ক্লাস 6-এ থাকতো, তখন মনে হতো যে এইসব শিখে কি করবো, আমার তো হাতি ঘোড়ার ম্যাথ আছে, নদীর ম্যাথ আছে, এদিকে নৌকা চলতেছে, তারপরে এদিকে কৃষি করছে, কত রকমের ম্যাথ। এসব বাদ দিয়ে এক্স এর সাথে এক্স করলে এক্স স্কোয়ার হয়, খুবই মানে ভ্যাগ একটা জিনিস। পরে আমরা দেখলাম না, এটা আসলে একটা টুলস, নেসেসারি টুল, যেটা আমাদের আসলে রিয়েল লাইফ প্রবলেম সলভিং কাজে লাগে।
সেরকম এখন আমরা ইউনিভার্সিটিতে থিওরিগুলো শিখছি, পরবর্তীতে প্র্যাকটিক্যালি কাজে লাগে, প্রজেক্টে কাজে লাগে। তো এই জিনিসগুলো যে আপনি উদাহরণ দিতে চাইলেন এটা আসলে ওদেরকে help করবে। আমার মনে হয় সব সেকশনের ক্লাস নাই, তো যাদের ক্লাস আছে তারা অবশ্যই চাইলে লিখ দিতে পারে। আর যাদের ক্লাস নাই তোমরা চাইলে এখনো কোয়েশ্চেন করতে পারো, কোয়েশ্চেন আর যদি কোনো কোয়েরি থাকে, আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা সেশনটা করতে পারি। আচ্ছা, তাহলে আমরা একটা ছবি নিতে চাই গ্রুপ ফটো টাইপের। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। শেষ করছি। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।